প্রিয় দর্শক, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এই নতুন পৃথিবীর আলোক দিশারি। একটি শিশুর সুস্থতা সবচেয়ে বড় প্রয়োজন, কারণ এই শিশুরাই আগামী দিনের ভূত ভবিষ্যৎ। আমাদের শিশুরা যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে, সেটা প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের নিরন্তর প্রচেষ্টা। কিন্তু ক্যান্সার, যেটিকে আমরা বলে থাকি একটি মরণ ব্যাধি, যে ব্যাধিতে শিশুরাও আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। কেন প্রাণ হারাচ্ছে এবং কিভাবে আমরা এই অকালে ঝরে যাওয়া নবজাতক আমাদের শিশুদেরকে রক্ষা করতে পারি, সেই প্রয়াসেই আগামী 15 তারিখ অর্থাৎ 15 ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে আজকে আমরা আয়োজন করছি একটি বিশেষ আলোচনা সভা। আর সেটি হচ্ছে শিশু ক্যান্সার করব জয়, সচেতনতা ও প্রতিরোধ। আয়োজনে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। আমাদের মাঝে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ হুমায়ুন কবির, ক্যান্সার গবেষক, প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। যুক্ত আছেন আমাদের সাথে মোহাম্মদ কামাল হোসেন, ক্যান্সার প্রতিরোধ গবেষক, সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের মাঝে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম, চেয়ারম্যান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের অতিথিবৃন্দদের সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম স্যার, আমাদের মাঝে যুক্ত হবার জন্য। কেমন আছেন স্যার? স্যার একটু আনমিউট করে নেবেন। ধন্যবাদ। আমি ডক্টর বিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এর মাধ্যমে আমি আমাদের অনাগত শিশু যারা ক্যান্সারে আক্রান্ত হতে পারে তাদের বাবা মার উদ্দেশ্যে আমাদের কথাগুলো বলতে পারবো। তারা শুনে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত দুজন অতিথির সাথে। শুরুতেই আমি ওয়েলকাম করছি সৈয়দ হুমায়ুন কবির ভাই, বিশিষ্ট ক্যান্সার গবেষক, প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। আপনাকে স্বাগত। ধন্যবাদ রাজ টিভিকে আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে রাজ টিভির পক্ষ ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি মোহাম্মদ কামাল হোসেন, ক্যান্সার প্রতিরোধ গবেষক, সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শুভ সন্ধ্যা। রাজ টিভিকে হৃদয়ের গহন থেকে ধন্যবাদ জানাই, কারণ রাজ টিভি যে উদ্যোগটি দিয়েছে এটি অত্যন্ত সুন্দর উদ্যোগ। এই উদ্যোগটি যেন অব্যাহত থাকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা মূল আলোচনায় যুক্ত হয়ে যাব, তবে তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু আসছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনাদের ঘরে যাদের শিশু রয়েছে এবং যাদের নিয়ে একটু দুর্ভাবনাও রয়েছে, বা এই জাতীয় ক্যান্সারের বিভিন্ন সমস্যায় যারা ভুগছে, তাদের জন্য আপনারা পরামর্শ পেতে পারবেন আজকে এই আলোচনা থেকে। যুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর আনোয়ারুল করিম স্যার এবং দুজন গবেষক যুক্ত আছেন আমাদের সাথে, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে মতামত প্রকাশের মাধ্যমে, এছাড়াও টেলিভিশনের স্ক্রলে দেখানো নম্বরে ফোন করেও আপনি সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমি নম্বরটি বলে দিচ্ছি, 0177927101। এই নম্বরে ফোন করে আপনি পেতে পারবেন বিশেষজ্ঞ মতামত এবং বিশেষজ্ঞ পরামর্শ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকবার জন্য। আমরা একটু আলোচনায় চলে যাই। প্রথমেই চলে যাচ্ছি, আমাদের মাঝে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম স্যার। স্যার, একটু জানি আপনার কাছ থেকে, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি অনকোলজি বিভাগের সম্মানিত চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে আপনি এই বিভাগে কর্মরত আছেন। পাশাপাশি অনেক শিশুদেরকে আপনি আপনার নিবিড় সান্নিধ্যে রেখে চিকিৎসা করছেন, গবেষণাও করছেন। তো বাংলাদেশের প্রসপেক্টে আপনি শিশু ক্যান্সারের আক্রান্তের হার কেমন দেখছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি শিশু ক্যান্সার আক্রান্তের হার সব দেশে যেমন বাংলাদেশে তেমনই আছে, বাট এখনো এটা সারফেসে আসছে না, অর্থাৎ উন্মুক্ত হচ্ছে না। তবে আমাদের লিমিটেড সামর্থ্য, যেটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি সহ ক্যান্সার হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চিরাং মেডিকেল কলেজ হাসপাতাল, এছাড়াও শিশু হাসপাতাল, এসব বিভিন্ন হাসপাতালগুলোতে আমাদের যে ক্যান্সার আক্রান্ত বাচ্চা আসছে তাদের দেখা যাচ্ছে যে দিন বাই দিন প্রতিদিন এটা হারটা বেড়েই যাচ্ছে। এক সময় যখন শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে
তখনকার আইপিজিএমআর যেটা ছিল সেখানে 1984 সালে আপনি হয়তো জানেন যে 1984 এই সময় প্রথম শিশু ক্যান্সার চিকিৎসা শুরু হয়। আমাদের শিক্ষক যিনি প্রফেসর আব্দুল মান্নান, উনি এটা শুরু করেছিলেন। তখন খুব লিমিটেড সংখ্যক রোগী ছিল এবং রোগীরা তখন ডায়াগনোস হতে মারা সাথে সাথে বাঁচার বাঁচতেও কম শুরুতে। সেটাই এখন আমরা যখন দেখছি আমাদের সার্ভিস যত এক্সপ্যান্ড করছি, শিশু ক্যান্সার আক্রান্ত সংখ্যাও বেড়ে চলছে প্রতিনিয়তই। আমি একটা তারিখ কথা বলি, 2002 সালে যখন আমি প্রতিনিয়ত আমি নিজে করেছিলাম, যখন দেখেছি যে নতুন আক্রান্ত শিশু আমাদের 200 জনের মতো ছিল, এখন এটা প্রায় 500 থেকে 600 মতো আমাদের সেন্টারে পেয়ে যাচ্ছি। এরকম ভাবে শুধু নট অনলি ইন আওয়ার সেন্টার, এটা আরো যেটা বললাম যে আমাদের স্টুডেন্টরা, আমাদের আরো ক্যান্সার বিশেষজ্ঞ যারা তৈরি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছে, তারাও কিন্তু এই অধিক সংখ্যক হারে শিশু ক্যান্সার দেখছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে শুধু আমাদের ডিটেকশনের পরই বলা যাবে না যে কতজন ক্যান্সার আছে। এর আরো, এটা আইসবার্গ, টপ অফ দ্য আইসবার্গের মতো আরো অনেক অনেক ক্যান্সার আক্রান্ত শিশু আছে, তারা বিভিন্নভাবে চিকিৎসা বা অচিকিৎসা অপচিকিৎসার মাধ্যমে তারা তাদের প্রাণ হারাচ্ছে। এটা এটা বলা যায়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকগুলো তথ্য পেয়ে গেলাম স্যার আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারাও যে কোনো তথ্য পেতে আমাদেরকে সরাসরি ফোনও করতে পারবেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে। এবং আজকের এই আয়োজনটি পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, মিডিয়া পার্টনার রাজ টিভি। আপনি আপনার সমস্যাটি জানিয়ে আমাদেরকে প্রশ্ন রাখুন, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর প্রদান করার জন্য। ধন্যবাদ স্যার, আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠান সম্মানিত অতিথি সৈয়দ হুমায়ুন কবির, ক্যান্সার গবেষক, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। তো আমি শুরুতে একটু জানতে চাই যে আমরা জানি যে আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অনেকটা স্বেচ্ছাশ্রম বা স্বেচ্ছাসেবক হিসেবে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশে। আসলে কোন জায়গা থেকে আপনার এই সোসাইটি গড়ে তোলার মানসিকতাটা ডেভেলপ করলো এবং আপনি কিভাবে এটি পরিচালনা করছেন একটু জানতে চাই। চমৎকার প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা সমাজে অবস্থাটা দেখেছি যে পরিমাণে ক্যান্সার পেশেন্ট তৈরি হচ্ছে, সেই অবস্থা থেকে তৈরি হয়েছে আসলে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা বা সবাই হয়তো জানেন যে আমি নিজেও একজন ক্যান্সার পেশেন্ট। সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আসলে আমরা ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ তৈরি করেছি, প্রায় 4 বছর পার হয়ে গেল। আমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করে যাচ্ছি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করে যাচ্ছি, অ্যাওয়ারনেস কাজটা করে যাচ্ছি। স্যার পিজি হসপিটাল আছেন, আমাদের পিজি হসপিটালে আমাদের স্কাউটের টিম কাজ করে, ঢাকা মেডিকেল আমাদের স্কাউটের টিম কাজ করে। আর স্কাউটদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ দেই কিভাবে তারা এই বাচ্চাদেরগুলোকে টেক কেয়ার করবে। মেইন ব্যাপারটা হলো যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করি। তো একটা বাচ্চার সাথে তার লাইফ স্টাইলটা কি হওয়া উচিত, ছোট বাচ্চাটা কিভাবে গড়বে, এই বিষয়গুলো নিয়ে বাচ্চার পরিবারকে আমরা বোঝানোর চেষ্টা করি। ছোট একটা বাচ্চা, সে দেখা যাচ্ছে ফাস্টফুডের উপরে আসতে পারে, প্রচুর ফাস্টফুড খেতে পারে, জাঙ্ক ফুড খেতে পারে। এই জিনিসগুলো আসলে তাকে বোঝানোর চেষ্টা করি যে ফাস্টফুড খেলে কি ক্ষতিটা হয়, বা এই তার লাইফ স্টাইলটা কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, এই জিনিসটা আসলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, বাচ্চাদেরকে, বাচ্চার পরিবারকে। হ্যাঁ, তো যেগুলো জন্মগত ভাবে আছে যে ক্যান্সারটা, সেটা তো আসলে অন্যভাবে আমরা কেয়ার করি। যেগুলো জন্মগত না, সেগুলো আসলে আমরা তাদেরকে বোঝানোর মাধ্যমে চেষ্টা করি যে কিভাবে আমরা ভালোভাবে লাইফ স্টাইলের মাধ্যমে সুন্দর করে ফিরে আসতে পারি। এটা আসলে আমরা চেষ্টা করি। এই অনেক অনেক ধন্যবাদ আপনার এই মহৎ উদ্যোগের জন্য। আসলে আপনি যেমনটি বলছিলেন, খুবই হৃদয় গ্রাহী একটি বিষয়। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা আপনি জানলেন যে যিনি এই সোসাইটির প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনি নিজে একজন ক্যান্সার সার্ভাইভার এবং তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই সোসাইটির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে। তো আসুন আমরা ক্যান্সারকে ভয় না পেয়ে ক্যান্সারকে জয় করার কঠিন যে প্রত্যয় রয়েছে, সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাই। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই উক্ত ক্যান্সার সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের কাছে আমরা আসবো। তবে একজন দর্শক ফোনে যুক্ত হতে চাচ্ছেন, আমরা ফোনটাও নিতে চাই। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে, আপনার পরিচয় জানিয়ে আমাদেরকে প্রশ্ন রাখুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি রংপুর থেকে বলছি, রানা। আমার জানার ইচ্ছে ছিল যে বাচ্চা শিশুরা কি গর্ভ থেকে ক্যান্সার নিয়ে আসতে পারে কিনা এই পৃথিবীতে। আচ্ছা আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা একটু উত্তর দিতে পারি। দারুণ একটি প্রশ্ন। আমার মনে হয় যে আপনি রানা, আপনি রংপুর থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে, আমি উত্তরটি গ্রহণ করছি।
জি। আপনি দিতে চাচ্ছেন প্রশ্ন জি, উত্তরটি দেখে। আমাদের সম্মানীয় স্যার আছেন, স্যার নিশ্চয়ই একটু ব্যাখ্যা দিবেন। নিশ্চয়ই ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা তো দিতে আমি একটু জি, আমি আসলে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি সেই জন্য আমি এটা আসলে উত্তরটা দিতে চাচ্ছিলাম, এই জন্যই যে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করি। দেখা যাচ্ছে যে মেল গ্রিভস তার অধ্যাপক মেল গ্রিভস যে ব্যবস্থা করেছেন, বিভিন্ন চিন্তা চেতনা করে যে তথ্যগুলো দিয়েছেন বিশ্বের কাছে, সেখান থেকে দেখছি ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সাথে থাকলে বা না থাকলে কি অবস্থা হয় সেই জিনিসটা তারা চেষ্টা করেছেন। কিন্তু আমরা যে কাজটা করছি, আমরা বাচ্চা মা যখন একটা বাচ্চার ক্যান্সার হচ্ছে, ছোট একটা বাচ্চা ক্যান্সার হচ্ছে, ব্লাড ক্যান্সার বা আদার যে কোনো ক্যান্সার, আমরা আসলে বাচ্চার মাকে নিয়ে গবেষণা করছি যে আসলে বাচ্চাটা কেন ক্যান্সার হলো, এর মার কোনো ধরনের ঘাটতি ছিল কিনা। আমরা এই বিষয়টা নিয়ে আসলে গভীরভাবে চিন্তা চেতনা করি এবং দেখা যাচ্ছে যে বাচ্চাটার ক্যান্সার হচ্ছে, আমরা বিভিন্ন হসপিটালগুলোতে যাই, সেখানে গিয়ে আমরা দেখি যে ছোট ছোট বাচ্চা যাদের ক্যান্সার হয়েছে, আমরা শুধু বাচ্চাকে কিন্তু নিয়ে কাজ করছি না, বাচ্চার মাকে নিয়ে আমরা কাজ করছি যে আচ্ছা এই বাচ্চারা কেন ক্যান্সার হলো, কি কারণে হতে পারে। তাহলে কি বাচ্চারা যখন ভূমিষ্ঠ ছিল, আমরা সবাই জানি ক্যান্সার, কিছু ক্যান্সার আছে 5% ক্যান্সার আছে যেটা হলো জন্মগত ক্যান্সার, তাহলে এই জন্মগত ক্যান্সারটা কেন হচ্ছে, সেজন্য বাচ্চা যখন বাচ্চাটা গর্ভে ছিল তখন বাচ্চার মার কি কি প্রবলেম থাকতে পারে, সে কি ধরনের খাওয়া দাওয়া করেছিল, তার লাইফস্টাইলটা কি ছিল, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা গবেষণা করি। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানীয় যে স্যার আছেন, সে স্যার কিন্তু আরো ভালো তথ্য দিতে পারবেন, কিন্তু আমরা যে প্রাথমিক যে গবেষণাগুলো করি সেই জিনিসটা আসলে একটু অ্যাড করলাম, আর কিছুই না। অনেক অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছেও আসবো এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করার জন্য, তবে তার আগে একটু চলে যেতে চাই মোহাম্মদ কামাল হোসেন, ক্যান্সার প্রতিরোধ গবেষক, সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। আপনার কাছ থেকে জানতে চাই, একজন সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে আপনি কাজ করছেন নিরলসভাবে আমরা জানি, তো কিভাবে আপনাদের এই সংগঠনটি পরিচালিত হয় এবং আপনাদের অবজারভেশন কি বাংলাদেশের শিশু ক্যান্সার নিয়ে? ধন্যবাদ। কারণ আপনারা জেনে খুশি হবেন যে আসলে আমরা 4 বছর ধরে একটি জিনিসই করছি, যে এই ক্যান্সার হওয়ার আগে কিভাবে প্রতিরোধ করা যায়। সেক্ষেত্রে আমরা গতবারও বিশ্ব শিশু ক্যান্সার দিবসে আমরা বিভিন্ন বস্তি, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে একটি সমীক্ষা করেছি এবং তাদেরকে নিয়ে মূল সমস্যা হচ্ছে যে একটি পরিবারের তার অভিভাবক, মা বাবা, তারা তার সন্তানদের কিভাবে পরিচালিত করে, তাদের জীবনযাত্রার মান। এবং আমি বিভিন্ন স্কুল কলেজে, স্কুলেই বেশি দেখেছি এখন অনেক স্কুলের ছাত্র যারা ড্রাগ এডিক্টেডও, কিন্তু ওইটা তার গার্জিয়ানও জানছে না, ওই টিচারও জানছে না যে সে ড্রাগ নিচ্ছে। আমরা এই ড্রাগ নিয়ে কাজ করছি, শিশুদের খাদ্যের যে অভ্যাস গড়া, কি ধরনের ফুড নিলে তারা অ্যান্টিঅক্সিডেন্ট বলেন, তারপরে তারা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমাদের বর্তমান যে পরিবেশ, আমাদের স্যার সঠিকভাবে বলেছেন যে আমরা এমন জানি না যে আসলে কত শিশু আক্রান্ত আছে। আমাদের বিশ্ব ক্যান্সার যে এই শিশু দিবসে বিশ্বব্যাপী যে গবেষণা আছে, সেখানে বলছে যে প্রতি বছর 2 লক্ষ শিশু আক্রান্ত হয় এবং তার মৃত্যুর হার 80 থেকে 90% মৃত্যুবরণ করে। তো আমরা মনে করি যে বাংলাদেশের যে অবস্থা, আমরা কিন্তু এখনো ওইভাবে গবেষণা করতে পারিনি, তবে অচিরেই আমরা একটি ফোন নিতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজন শিশু ক্যান্সার পূর্বজয়, সচেতনতা এবং প্রতিরোধ। কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ শফিউদ্দৌলা, আমি মানিকনগর থেকে বলছিলাম। আমার প্রশ্নটি ছিল ভুবনপুর স্যারের কাছে। স্যার আসলে কতটুকু মানে এই বিষয়টা নিয়ে জানছিল জানি না। আমি স্যারের কাছে প্রশ্নটা করছি হচ্ছে, ব্রিটিশের তৈরি গবেষক আছেন মেল গ্রিভস, তার ওনার একটা মতামত আছে, এই মতামতের সাথে স্যার কতটুকু মানে এই দিতে যাচ্ছেন। আসলে
হুমায়ুন ভাই, আপনি জি। কি বুঝতে পেরেছেন জি জি জি, চমৎকার একটা প্রশ্ন করেছেন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমাদের যারা ক্যান্সার নিয়ে আসলে সারা বিশ্বে গবেষণা করেন, তার ভিতরে হলো যার কথা বলেছেন উনি সর্বপ্রথম 30 বছর পর্যন্ত শিশু ক্যান্সার নিয়ে আসলে গবেষণা করেন। তো উনি যে মতামত দিয়েছেন, ওনার মতামতের সাথে আমরা ফুললি আসলে একমত। কিন্তু এখানে আমাদের একটু সাধারণত আমরা ওনার সাথে আমরা অ্যাড করি সবসময়, যে জন্মগত যে ক্যান্সারটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আসলে আমরা সবসময় অ্যাড করে থাকি। যেমন একটু আগে এক শ্রোতা প্রশ্ন করেছিলেন যে জন্মগত ক্যান্সারটা যখন শিশুটা ভূমিষ্ঠ থাকে, সেই ক্যান্সারটা আসলে কোথা থেকে হয়, সেটা নিয়ে প্রশ্নটা করেছিল। তো মিলগ্রেভ স্যার যে জিনিসটা করেন, সেটার সাথে আমরা এখানে শুধু অ্যাড করি, যেটা হলো যে যখন একটা শিশু মাতৃগর্ভে থাকে, তখন আসলে তার ক্যান্সারটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা আসলে সেটা নিয়ে আসলে গবেষণা করার চেষ্টা করছি। ওই শিশু মাকে নিয়ে মেনলি আমরা চিন্তা করি, এটা আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। আসলে দেখতে পাচ্ছি যে আমাদের দর্শকের অনেক কিছু জানার আগ্রহ রয়েছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন এবং কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইকবাল বলছিলাম মাতুয়ারি থেকে, ঢাকা মাতুয়ারি থেকে। জি ইকবাল সাহেব, বলুন। আমার আমার শ্রোতা স্যার হুমায়ুন কবির স্যারের কাছে একটু প্রশ্ন ছিল। আমার প্রশ্ন ছিল, আমাদের ঢাকা শহরে বিভিন্ন ধরনের টোকাই শিশু আছে, যারা বিভিন্ন ময়লা আবর্জনা বিভিন্ন কিছু সংগ্রহ করে বেড়ায়। তো আমার হুমায়ুন কবির কাছে প্রশ্ন, যে এসব যে টোকাই যে ছেলেগুলো আছে, তাদের এই যে বিভিন্ন ধরনের যে পণ্য সংগ্রহ করার ক্ষেত্রে ক্যান্সারের কোনো ঝুঁকি আছে কিনা, মানে বিশেষভাবে ক্যান্সারের কোনো ঝুঁকি আছে কিনা? অনেক অনেক ধন্যবাদ। মোদ্দা কথা হচ্ছে যে যারা টোকাই শিশু রয়েছে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি কি কি রয়েছে। আপনি থাকুন হ্যাঁ, আমাদের কি কি সাথে, রয়েছে? উত্তর প্রদান করব। আমরা এই উত্তরটি একটু পরে নিচ্ছি, তবে জি। তার আগে একটু চলে যেতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল করিম স্যার, চেয়ারম্যান শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের আসলে অনেক দর্শক, তাদের অনেক কিছু জানার আগ্রহ। আমি স্যার একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে শিশুদের কোন কোন ধরনের ক্যান্সার আক্রান্ত বেশি হয়ে থাকে, মানে কোন কোন টাইপের ক্যান্সার সাধারণত শিশুরা আক্রান্ত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শিশুদের ক্যান্সার আর বড়দের ক্যান্সারের মধ্যে একটু তফাৎ আছে। যেসব ইস্যুগুলো আসছে, যে খাদ্য অভ্যাস বা এই আদার্স ফ্যাক্টর যেগুলো, এগুলো কিন্তু শিশু ক্যান্সারের পজিটিভ এজেন্ট হিসাবে খুব কমই দেখা যায়। রাদার কিছু যেমন জন্মগতভাবে কিছু ক্যান্সার আছে যেগুলো জন্মগতভাবেই হয়ে থাকে, সেগুলো খুব লিমিটেড নাম্বার অফ পেশেন্ট, যেগুলো জন্মগত কনজেনিটাল ক্যান্সার বলে, জন্মগতভাবে আসাটা আর কি। সেই ক্যান্সারে যেমন ব্লাড ক্যান্সারও খুব মিনিমাম একটা নাম্বার আছে। এছাড়া আর জার্ম সেল টিউমার বলে, যেসব এটা কম সংখ্যক টিউমার যেটা জন্মগতভাবে হয়। মূলত একটা এজ হচ্ছে একটা নিউরোব্লাস্টোমা একটা টিউমার আছে, সেই টিউমারটা জন্মগতভাবে আছে, কিন্তু এগুলো মূলত ফেসে হয় হলো 2 বছর 3 বছর এই বয়সগুলো বেশি, এবং 4 বছর 4-5 বছরের পিক এজ হিসাবে দেখা যায়, মানে ব্লাড ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার। আর আরেকটা তথ্য যেটা একটু তথ্য, সঠিক তথ্যটা হচ্ছে যে আমাদের সারা বিশ্বে 3 থেকে 4 লাখ এরকম এস্টিমেটেড পেশেন্ট পার ইয়ার জন্ম ক্যান্সার ডেভেলপ করে। সেই হিসাবে ওদের ইনসিডেন্ট যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমাদের দেশে মোর দেন 9,000 ক্যান্সার আক্রান্ত বাচ্চা প্রতি বছর ডায়াগনোস হওয়ার কথা। যেখানে আমি বলেছিলাম যে টিপ অফ দ্য আইসবার্গ, যেখানে আমাদের দেশে হয়তো যেহেতু আমাদের ক্যাপাসিটি বিল্ড আপের এখনো সুযোগ আছে, সেজন্য আমরা এখন 2,000-2,500 রোগী ডায়াগনোস করতে সমর্থ হচ্ছি। এই যে আমাদের এই সার্ভিসটা আরো এক্সটেন্ড করতে পারলে আমরা এই বিষয়ে আরো আশাবাদী যে আরো বেশি 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 ক্যান্সার আক্রান্ত বাচ্চাকে শনাক্ত করতে পারবো। পাশাপাশি যে সচেতনতাটা বৃদ্ধি হতে হবে, সচেতনতা অ্যামং দি প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দি প্রাইমারি ফিজিশিয়ান, সেটাও আমরা গুরুত্ব দিচ্ছি এবং এ নিয়ে আমরা কাজ করছি। আর যে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, বেশি ক্যান্সার হয়ে থাকে বাচ্চাদের হলো ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া যেটাকে বলে। এরপরেই আছে সিএনএস টিউমার বা ব্রেনের ক্যান্সার। তারপর থার্ড ওয়ান হচ্ছে লিম্ফোমা, এটাও এক ধরনের ব্লাডের ক্যান্সারের মতোই। লিম্ফোমার যে হজকিন্স এন্ড নন হজকিন লিম্ফোমা, এর বাইরে যেসব আছে সেখানে সলিড টিউমার গুলো আছে, যেমন কিডনিতে টিউমার, বোনসে টিউমার, বোনসে ক্যান্সার, এইগুলো হার্টবিটে, তারপরে হচ্ছে সফট টিস্যু টিউমার, সফট টিস্যু সার্কোমা। এই কতগুলো ডিজিজের মধ্যে ক্যান্সারের মধ্যে মূলত বাচ্চাদের ক্যান্সার বেশি সীমাবদ্ধ। আর কিছু রেয়ার টিউমার আছে যেগুলো বড়দের হয়, সেখানেও বাচ্চাদের কিছু হয়, যেমন নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এই ধরনের ক্যান্সার, কোলোরেক্টাল কার্সিনোমা, এগুলো অ্যাডাল্টে বড়দের প্রচুর হয়।
সেক্ষেত্রে কিন্তু ওনারা যেসব কথাবার্তা বলছেন যেটা ক্যান্সার কজিং এজেন্ট, এখানে ওই 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 এশিয়ান খাদ্যাভ্যাস বা এনভায়রনমেন্টাল পলিউশন, তারপরে যে ইনসেকটিসাইড, এইসব জিনিস, এসব এজেন্ট গুলো সেখানে বেশি রোল প্লে করে। কিন্তু বাচ্চাদের ক্যান্সারে ফর আননোন রিজন স্টিল এটা একটা অবমুক্ত হয়নি যে কি কারণে হয়। তবে ক্যান্সারের থিওরি যেটা বলা হয় ক্যান্সার কিভাবে হয়, সেখানে মূলত এক ধরনের জেনেটিক ফ্যাক্টর রয়েছে, এক ধরনের ক্যান্সার জিন থাকে। সেই ক্যান্সার জিন প্রাথমিক টু হিট থিওরি বলে, প্রাথমিক পর্যায়ে সেই ক্যান্সারের জিন যখন একজন ক্যারি করে, তখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যখন আসে তখন এই সেকেন্ড হিট থিওরি বলে, যখন আসে হিট করে সে সময় ক্যান্সারটা ডেভেলপ করে। এবং ধারণা করা হয় যে মায়ের মাতৃগর্ভে জার্ম সেল একটা, ওখানেই জার্ম সেলেই এই ফার্স্ট হিটটা হয়ে থাকে, কারো কারো সেকেন্ড হয়ে থাকে। তো রেটিনা, চোখের টিউমার, রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে হয়ে থাকে। স্যার, আমরা তো শুনবো এই একজন দর্শকের হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে পরিচয় দিয়ে প্রশ্নটি করে রাখুন। আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম, সৈয়দ হুমায়ুন কবির এবং মোহাম্মদ কামাল হোসেন আছেন। আপনার প্রশ্নটি কার কাছে? সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে যশোর থেকে মারুফ বলছি। জি মারুফ সাহেব, বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে বংশগত যে ক্যান্সার, বংশে যদি কোনো ক্যান্সার আক্রান্ত লোক থাকে, কোনো রোগে থাকে, ওই বংশে মানে নবজাতক যারা আসবে ওদের ক্যান্সারের ঝুঁক কতটুকু আছে? চমৎকার একটি প্রশ্ন। আপনার নামটি কি বললেন? মারুফ, যশোর থেকে মারুফ বলছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মারুফ, যশোর থেকে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনবো স্যারের কাছ থেকে এই উত্তরটি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম, মারুফ যে প্রশ্নটি করলো যে জেনেটিক্যাল কোনো রিলেশনশিপ রয়েছে কিনা, অর্থাৎ বংশ পরস্পরায় ক্যান্সার প্রবাহের কোনো সম্ভাবনা রয়েছে কিনা। হ্যাঁ, আমি এটা কিছুটা অ্যান্সার আগে দিয়েছি যে বংশ পরম্পরায় ক্যান্সারের পরিবর্তে ক্যান্সারের ফ্যামিলিতে কিছু ক্যান্সার রান করে। সেক্ষেত্রে বাট বাচ্চাদের ক্যান্সারের ক্ষেত্রে যে একদম জেনেটিক ফ্যাক্টর 100% আবিষ্কৃত হয়েছে এমন না। তবে যেটা বলা হলো, যদি ক্যান্সারের জিন থাকে, যে অনকোজিন বলে, এই কিছু ক্যান্সার, এই অনকোজিনটা কিছু ফ্যামিলিতে রান করে। সেই অনকোজিনের উপরে যদি কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এসে কাজ করে, তখন তাদের একটা ঝুঁকি চলে আসে। তবে যেহেতু আগেই বলেছে, জন্মগত ক্যান্সারের পরিমাণটা অনেক অনেক কম। এটা সেজন্য এটার চাইতে বরং পরবর্তীতে ক্যান্সারের, আমরা এই জন্য বাচ্চাদের ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার জেনেটিক্সের চাইতে বরং ক্যান্সার হলে আর্লি ডিটেকশন কিভাবে করা যায় এবং তাদের কিওর করা যায়, এটা ওয়ার্ল্ড ওয়াইড এইভাবে এই পলিসিতেই আগানো হয়। এছাড়া কিছু রিসার্চের অংশ এটা, যে কিভাবে হচ্ছে এগুলো হয়তো ইন ফিউচার এটা চলে আসবে। অনেক জেনেটিক ফ্যাক্টরও কিছু আবিষ্কৃত হচ্ছে প্রতিটা ক্যান্সার ইন্ডিভিজুয়ালি, কিন্তু সেগুলো এখনো অনেক বড় প্রভাবে আসে নাই। তবে রিসার্চ ইজ অনগোয়িং। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই সৈয়দ হুমায়ুন কবির ভাইয়ের কাছে। একজন দর্শক মাত্রাল থেকে ফোন করেছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে আসলে যারা ঢাকা শহর এবং অন্যান্য শহরে যারা ফুটপাতে কাজ করছে, বাচ্চারা, তাদের আসলে অনেকটা অনিয়ন্ত্রিত জীবনযাপন করছে, তাদের জীবনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কোনো হাইজিন মেনটেন করছে না। তো তাদের কি ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি রয়েছে কিনা? হ্যাঁ, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। আমরা পথ শিশুদের নিয়ে কাজ করি। দেখা যাচ্ছে যে যেখানে যেখানে পথ শিশু আছে তারা যে ড্রাগ অ্যাডিক্টেড, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে তোমরা যে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছ, পথ শিশুরা দেখা যাচ্ছে বেশিরভাগই ড্রাগ অ্যাডিক্টেড, তারা বিভিন্ন ধরনের ড্রাগ নিচ্ছে। তো তারা যাতে এটা না নেয় সেটা আমরা চেষ্টা করি। তারা ধূমপান করে, ধূমপানটা থেকে বিরত করি। তো এখানে কিন্তু পথ শিশু, বেশিরভাগই পথ শিশু দেখা যাচ্ছে যাদের বয়স হলো 5 থেকে 14 বছর বা 15 বছর, আরে বেশিরভাগ ধূমপান করে বা ড্রাগ নিচ্ছে। তাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করি যতটা আমরা পারি, তাই অতটাই আসলে করে যাই। এটা আসলে আমাদের খুব সীমিত থেকে যতটা আমরা চেষ্টা করি আমাদের যারা আছেন সেখান থেকে যাতে কিছুটা হলে তারা রক্ষা পেতে পারে এটা থেকে। আর আরেকটা বড় ব্যাপার হলো যে ওদের শরীরে কিছু পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়ে যায়, কিন্তু পরিমাণে যারা রাস্তাতে থাকে সেই তাদের পরিমাণটা যে আরো যে ধূমপানটা অন্য একটি জি। দর্শক, স্বাগত আপনাকে আজকের এই আয়োজনে। কে আছেন আমাদের সাথে পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি মেহেরুন্নেসা মিথিলা। আমার প্রশ্নটা ছিল যে মানে হুমায়ুন কবির স্যারের কাছে, যে শিশুদের যে মানে কোন ধরনের ক্যান্সারটা হওয়ার ঝুঁকি আর কি বেশি থাকে সেটা জানতে চাচ্ছিলাম, কোন বয়সের শিশুদের। মিথিলা, ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আপনি সাথেই থাকুন, স্যার একটু পরে প্রশ্নের উত্তর প্রদান করবেন। হ্যাঁ, যে প্রশ্নের উত্তরটি আমরা শুনছিলাম। জি,
আমি কি এই প্রশ্নটা জি পূর্ববর্তী। তো দেখা যাচ্ছে যে পথ শিশুরা বিভিন্নভাবে ড্রাগ অ্যাডিক্ট হচ্ছে। তো আমরা ছোট ছোট আমাদের কমিটির মতো করে বিভিন্ন জায়গায় এগুলো পাঠিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস করি যে তোমরা এটা খাবে বা এরকম তোমার জীবনযাত্রা করবে। কিছুটা হলো আমরা চেষ্টা করে পারি, কখনো পারি না। এটা আসলে অনেক সীমাবদ্ধতা আছে, কারণ হলো প্রাইভেট ভাবে করাটা আসলে খুব জটিল ব্যাপার। সমষ্টিগত ভাবে সবাই যদি আস্তে আস্তে আমরা এক্ষেত্রে এগিয়ে আসি তাহলে কিছুটা হলো সম্ভব। সেজন্য আমরা আসলে চেষ্টা করছি যে বিভিন্ন ভাবে স্কাউট সাধারণত এখানে বড় একটা ভূমিকা রাখে। আমরা দেশে স্কাউটরা দেখা যাচ্ছে সব জায়গায় তারা এই কাজগুলো করে। তো আমরা সাধারণত স্কাউটে বিভিন্ন ধরনের ট্রেনার আপ করি যে পথ শিশু নিয়ে তোমরা কিভাবে কাজগুলো করবে, তোমরা শিশু সেই কাজগুলো করো। এইটাকে আসলে কিছুটা হলে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি। আচ্ছা আচ্ছা, মিথিলা যে প্রশ্নটি ডাক্তার, যদিও স্যার আনোয়ার করিম স্যার ইতিমধ্যে জি স্যার উত্তর দিয়ে দিয়েছেন, যেটা সাধারণত আমাদের যে ব্লাড ক্যান্সার যেটা এটা আসলে সবচেয়ে বেশি হয়, লিউকেমিয়াতে যেটা হয়, তবে স্যার আমাদের এটা উত্তর দিয়ে দিয়েছেন। হুমায়ুন কবির কাছ থেকে আমরা জানলাম এই বিষয়গুলো নিয়ে। আমরা একটু আসতে চাই মোহাম্মদ কামাল হোসেনের কাছে। এই যে আপনাদের যেহেতু একটি সোসাইটি আপনারা গত 4 বছর ধরে কাজ করছেন, তো যে সমস্ত পরিবারে মানে শিশুরা ক্যান্সারে আক্রান্ত থাকে, তাদের বাবা মা এদের আসলে সাফারিংসটা আপনারা কিভাবে অবজার্ভ করেছেন? তারা আসলে কিভাবে তাদের মানে এই জিনিসগুলোকে ওভারকাম করছে, বা তাদের আসলে অবস্থাটা কি হয়, শেষ পরিণতিটা কি হয়? ধন্যবাদ। পারিবারিক অবস্থাটা আপনারা কেমন পারিবারিক লক্ষ্য অবস্থা করছেন? মনে হচ্ছে একটা শিশু আসলে যখন ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, তো ওই পরিবারটির উপর তো অবশ্যই একটা বড় ধরনের প্রভাব পড়ে। তারা শুধু অর্থনৈতিক না, সামাজিক ভাবে এবং তাদের পারিবারিক ভাবে তারা ভেঙে পড়ে, এবং তাদের পাশেই আসলে আমরা দাঁড়াই দিই। আমাদের মূল কাজটা এখানেই। এবং দেখেন, আমরা কিছু ভলান্টিয়ার সৃষ্টি করেছি অ্যানিমেটর হিসেবে, যে এরা আমাদের স্কাউটস এন্ড গার্লস গাইড এদের নিয়ে আমরা কাজগুলো করে থাকি। তো সেখানে এদের পাশে গিয়ে দাঁড়িয়ে এবং বিভিন্ন ভাবে এদের এদের একসময় এরা যখন ওই সাহস যোগায়, এবং তাদের যখন আমরা একটা আর্থিক শুধু না, মানসিক ভাবে যে সাপোর্টটা দিয়ে থাকি, ওইটাই ওরা আবার আমাদের এই পরিবারের সদস্য হয়ে যায়। ওরা আবার আর এক জায়গায় গিয়ে বলে যে না, ক্যান্সার এমনই একটি বিষয়, এখানে ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা জানি যে 2030 সালের মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে একজন ক্যান্সার রোগী থাকবে। তো এটা যদি আমরা এখন থেকে প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে এটি একেবারে ভয়াবহ আকার ধারণ করবে। আপনি জানেন যে এসডিজি তেও আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যদি অ্যাচিভ করতে যাই, সেখানে আমাদের এই কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই কাউন্সিলিং যদি আমরা এখন থেকে শুরু না করি, তাহলে আমরা এই মরণব্যাধি ক্যান্সারের ভয়াবহ থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য খুবই কঠিন হবে। তো এই জন্য আমি মনে করি যে এখন আমরা যে অবস্থায় আছি না কেন, কারণ প্রত্যেকেই তার জায়গা থেকে দায়িত্ব নিয়ে নিবেদিত ভাবে যেন এই কাজটি করে, আমরা এটি বুঝেছি। এবং সারা বাংলাদেশে আমরা এই ভলান্টিয়ার সার্ভিস তৈরি করে ফেলছি। স্কাউটস গার্লস গাইড আছে, এবং কিছু কিছু ধরেন যারা এই আক্রান্ত হয়ে গেছে। আপনাদের এই সংগঠনের ফিনান্সটি কোথা থেকে আসে? আপনি আসলে কি বলবো, যে আমাদের এই প্রেসিডেন্ট সাহেব, উনি একটি জায়গায় জব করেন, ওনার স্যালারিও অনেক বেশি। উনি এই স্যালারিটি সব এই ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটিকে দিয়ে দেন। গ্রেট। আমরা চিন্তাও করতে পারি না, আমাদের কোনো ডোনেশন নাই, আমাদের কোনো সাহায্য নাই, আমাদের কোনো। তবে আমরা আশা করব যে আমাদের পাশে যেন আমাদের এদেশের বিত্তশালী যারা আছেন, তারা যেন আমাদের পাশে দাঁড়ান। কারণ এই আন্দোলনটি খুবই খুবই দরকার, এবং এইটি যদি আজকের থেকে আমরা শুরু না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই মরণব্যাধি ক্যান্সার থেকে আমরা খুব একটা ভয়াবহ দিকে যাব। সেটাই আমরা দেখছি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হতে চাচ্ছে। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে কোথা থেকে আমাদেরকে দেখছেন জানিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ মামুন খান বলছিলাম। আমি সেকেন্ডারি থেকে বলছি। আমি ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট হুমায়ুন কবির স্যারের কাছে কোশ্চেন রাখতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন, প্রশ্নটি বলুন। আমি গত ওয়ার্ল্ড ক্যান্সার দিবসে দেখলাম, তবে অনেক বড় করে প্রোগ্রাম করছেন অ্যাওয়ারনেস সম্পর্কে, মানে সে ব্যাপারে একটু জানতে চান ঢাকা শহরের বাইরে যারা ক্যান্সার পেশেন্ট আছে, আসলে ঢাকা শহরের মধ্যে মানুষ কোনো না কোনো ভাবে হয়তো
কারো না কারোর কাছ থেকে হেল্প নিতে পারে, জানতে পারে। কিন্তু ঢাকার বাইরে যেসব পেশেন্ট আছে, স্পেশালি আমাদের রিমোট এরিয়াতে, ওনারা কিভাবে আমাদের ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটিতে তাদের কাছ থেকে কাউন্সিলিং নিতে পারে, কিভাবে তারা এই ক্যান্সারের যে একটা ইনিশিয়াল পর্যায়ে তারা কিভাবে প্রতিরোধ করতে পারে, সেই ব্যাপারে যদি একটা গাইডেন্স নিতে চায় একদম রিমোট এরিয়া, সে কি করতে পারে যদি একটু বলা যেত তাহলে সুবিধা হতো। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করব সৈয়দ হুমায়ুন কবিরের কাছ থেকে। আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এই পর্যায়ে একটু চলে যেতে চাই আমাদের বিশেষজ্ঞ অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম স্যারের কাছে। স্যার, আপনি যেমনটি শুনছিলেন যে আমাদের দর্শকদের জানবার আগ্রহ যে কাদের এই রোগটি হয়, জন্মগত কিনা, পাশাপাশি কিভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়টি তারা জানতে চাচ্ছে। এবং আমরা শুনলাম দুজন সম্মানিত অতিথির কাছ থেকে যে ফ্যামিলিয়ার যে ডিজাস্টার, অর্থাৎ পারিবারিক যে একটি সাফারিং, সেটি কিন্তু পরিলক্ষিত হয় যখন একটি পরিবারে একটি শিশু ক্যান্সার আক্রান্ত হয়। সেই পরিবারের আসলে সুখ শান্তি বলে কোনো কিছু থাকে না। এরকম একটি হেল্পলেস কন্ডিশনে আমরা কি করতে পারি আমাদের যারা এই ক্যান্সার আক্রান্ত শিশু, সেই ভাবনাটা আপনার কাছ থেকে জানবো। প্লাস পাশাপাশি আহ, মানে বাংলাদেশে কি পর্যাপ্ত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে শিশু ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পর্যাপ্ত রয়েছে কিনা, পর্যাপ্ত সেন্টার রয়েছে কিনা এটির চিকিৎসা এবং সুব্যবস্থাপনার জন্য? চমৎকার প্রশ্ন। ডেফিনেটলি একটা বাচ্চা যখন ক্যান্সারে আক্রান্ত হয় তার ফ্যামিলির উপর একটা বিশাল প্রভাব পড়ে। কারণ মানুষের মধ্যে ধারণা রয়েছে যে ক্যান্সার বাচ্চাদের হয় না, এরকম অনেকের মধ্যে ধারণা রয়েছে। তো যখন তার ডায়াগনোসিসটা চলে আসে যে তার বাচ্চা ক্যান্সার আক্রান্ত, আদরের বাচ্চাটা ক্যান্সার আক্রান্ত, তখন তাদের দুঃখের সীমা থাকে না। সাময়িকভাবে তারা হেল্পলেস বা পিসলেস হয়ে যায় এবং তাদের এটা অভিজ্ঞতাটা শেয়ার করে এভাবেই। কিন্তু যখন আমরা তাদেরকে কাউন্সিলিং করি এবং একটা হোপ আমরা দিতে দেই, তাদেরকে হোপ ডেফিনেটলি দেওয়া হয় একটা যে তাদের এই ক্যান্সারটা নিরাময়ের জন্য। কারণ আমাদের দিস ইজ আওয়ার স্লোগান, চাইল্ডহুড ক্যান্সার ইজ কিউরেবল। তো যখন এটা জানতে পারে তখন তাদের আশা সঞ্চারিত হয় এবং ধীরে ধীরে তারা যখন আমাদের অন্যান্য বাচ্চা যারা আছে, যারা ভালো হয়ে গেছে, তাদের সাথে সংস্পর্শে আসে, তারা দেখেন কাম টু নো যে এই বাচ্চা চিকিৎসা করলে সুস্থ হতে পারে, তখন তাদের আশা সঞ্চার হয় এবং ধীরে ধীরে তাদের শোকটাকে শক্তিতে রূপান্তরিত করে। এবং আমি রিয়েলি এক্সাইটেড যে বাচ্চাদের যখন দেখি প্রথম দিকে তারা ভয়ে ভীত থাকে, কিন্তু যখন দিন যেতে থাকে তখন দে লার্ন অ্যাবাউট দি ট্রিটমেন্ট। তারাই কিন্তু মাকে বলতে পারে আমার একটা ইঞ্জেকশন দিতে হবে, আমার একটা ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশনের কথা বললাম, আমার একটা আইটি দিতে হবে, পিঠের ইঞ্জেকশন। এটা যদিও পেইনফুল, প্রথম দিকে তারা ভয়ে থাকে, কিন্তু পরবর্তীতে তারা বাবা মাকে এটা মনে করে দিতে পারে, তারাই কিন্তু হেল্প করে। ডেটটা কখন আসছে তারাই এটাকে ক্যালেন্ডারে পিক আপ করে রাখে। একটু যারা ওল্ডার চাইল্ড যারা বুঝতে পারে তারা, ছোটরা তো অবশ্যই একটু ভালনারেবল। তো এটা একটা পর্যায়ে যে আমরা আসলে এত হোপলেস হওয়ার কিছু নেই। কারণ আমরা ক্যান্সার হলেই যে আপনি একদম সব হারিয়ে ফেলছেন, এটা আমরা বলছি না, এটা বলার বিষয় না এখন। ওয়ান্স আপন এ টাইম ছিল ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, বাট ইট ইজ স্টিল পারসিস্টিং যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার প্রোভাইডেড ইফ হি ডাজ নট গেট এনি ট্রিটমেন্ট। তার মানে হলো চিকিৎসা না নিলে এখনো ক্যান্সার মানে ক্যান্সারের অ্যান্সার নেই, কিন্তু চিকিৎসাটা একটা অ্যান্সার। এটাকে ক্যান্সারের চিকিৎসা না করলে আপনার এটা বলা যায় এটা মৃত্যুর পথে তার যাত্রা শুরু হয়ে যাবে। কিন্তু যদি চিকিৎসা নিতে পারে তাহলে ইনশাল্লাহ ক্যান্সার থেকে সে মুক্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যেমন একটু আগে বলা হচ্ছে যে 80% মারা যায়, আসলে এই তথ্যটা আমরা বলতে চাই যে 80% ক্যান্সার থেকে বাচ্চারা মুক্ত হতে পারে। এবং এটা হলো ডেভেলপ কান্ট্রির একটা স্লোগান যে তাদের দেশে এতে 80% ভালো হচ্ছে। অন দি আদার হ্যান্ড লো ইনকাম আর মিডিল ইনকাম গ্রুপের দেশের আছে, তারা বলতে চায় যে অ্যাজ লো অ্যাজ 20% আর 10% বাচ্চা বাঁচে, যেটার সাথে আমরা এগ্রি করি না। কারণ আমরা এটাই প্রমাণ করতে যাচ্ছি এই ক্যান্সার দিবস উপলক্ষে যে আমাদের যে প্রোগ্রাম রয়েছে সেখানে আমরা হয়তো দেখাবো যে আমাদের শিশু ক্যান্সার থেকে মুক্ত বাচ্চাদের সরব উপস্থিতি। আপনি অবশ্যই জানবেন এটা। আর মাঝখানে একদিন বাকি আছে তাদের তাদের পার্টিসিপেশনে, তাদের অঙ্কন প্রতিযোগিতা, তাদের সবই তাদের পার্টিসিপেশন দেখবেন, তাদের বাবা মাদের কথা শুনবেন। শুনলে আপনি হয়তো আশ্বস্ত হবেন যে না, এই ক্যান্সার চিকিৎসা শুধু আমরা দিচ্ছি শুধু দেওয়ার জন্য দেওয়া না, এটাতে কিওর করার জন্য চিকিৎসাগুলো শুরু করা হয়েছে। এবং তাই হচ্ছে আমরা উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমরা যেসব চিকিৎসা ব্যবস্থাপনা দিচ্ছি
সেসব একই রকম চিকিৎসা ব্যবস্থাপনা, যদিও আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটু ঘাটতি রয়েছে, সেগুলো ডেভেলপ করলে আমরা তাদের সাথে তাল মিলিয়ে আমাদের ক্যান্সারের কিউর রেট আমরা ওই পর্যায়ে নিয়ে যাব, এটা আমাদের এক্সপেকটেশন আছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা সেই প্রত্যাশাই করছি যে একদিন বাংলাদেশ শিশু ক্যান্সার মুক্ত হবে, এবং আমাদের শিশুদের মুখে যে হাসিটি রয়েছে সেই হাসিটি জয় করবে এই বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা চলে যাচ্ছি সৈয়দ হুমায়ুন কবির এর কাছে। আমাদের অনেক দর্শক অনলাইনে যুক্ত হয়ে ফোনও করেছেন, প্লাস পাশাপাশি তারা কমেন্টস করেও কিন্তু আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। একটু মেনশন করছি, জি মোহাম্মদ হৃদয় হুসাইন তিনি লিখেছেন হুমায়ুন স্যারের জন্য রইল শুভকামনা, অনেকগুলো লাভও দিয়েছে আপনাকে। থ্যাংক ইউ। ফাতেমা আক্তার শুভকামনা হুমায়ুন কবির স্যার। মোহাম্মদ হৃদয় হুসাইন যুক্ত আছেন। ইকবাল বাহার, হ্যাঁ, তিনি লিখেছেন ধন্যবাদ রাজ টিভিকে এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, সেই সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে হুমায়ুন স্যারকে। সুবীর বিশ্বাস যুক্ত আছেন, ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটিকে। পাশাপাশি আজকের অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আনোয়ার করিম, সৈয়দ হুমায়ুন কবির এবং মোহাম্মদ কামাল হোসেন স্যারকে শুভেচ্ছা জানিয়েছেন। ফারজানা সাইদ তিথি শুভেচ্ছা জানিয়েছেন। পামেদা রিপ্তি তিনি ধন্যবাদ জানিয়েছেন। মঈন মিশু যুক্ত আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে প্রিয় দর্শক যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, পুরো আয়োজনটি কিন্তু আপনাদেরকে ঘিরে, অতএব আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন এবং বেশি বেশি করে প্রশ্ন করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। আমরা একটু জানতে চাই সৈয়দ হুমায়ুন কবিরের কাছ থেকে, এই যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমার একটা, প্লাস পাশাপাশি যে পারিপার্শ্বিক যে দিকগুলো রয়েছে, খাদ্যদ্রব্য, জীবনযাত্রা, এগুলোর যদি অবজারভেশন আপনি আপনার উইংস থেকে একটু বলেন, যে বাংলাদেশে যে খাবারগুলো আমরা খাচ্ছি, বিশেষ করে শিশুদের যে খাবারগুলো রয়েছে, দুধ রয়েছে, প্যাকেটজাত দুধ, প্রক্রিয়াজাত দুধ থেকে শুরু করে বাইরের অন্যান্য যে খাবারগুলো রয়েছে, আমাদের শিশুরা একটু চকলেট, চিপস এই জিনিসগুলো খেতে পছন্দ করে, চুইংগাম, আইসক্রিম। তো আপনি কি মনে করছেন এই খাবারগুলো আসলে স্বাস্থ্যসম্মত বাংলাদেশে? বাংলাদেশে আসলে কিছু খাবার স্বাস্থ্যসম্মত আছে, আর বেশিরভাগ খাবারই আসলে স্বাস্থ্যসম্মত না। তো আমরা শিশুকে বোঝানোর চেষ্টা করি, এবং শিশুদের যারা মা বাবা আছেন তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি কোন খাবারটা স্বাস্থ্যসম্মত এবং কোন খাবারটা স্বাস্থ্যসম্মত না। তো দেখা যাচ্ছে একটা বাচ্চা চিপ খাচ্ছে, সেই চিপের পরিবর্তে আসলে আমরা তাকে কি খাওয়াতে পারি সেই জিনিসটা আমরা আসলে তার ফ্যামিলিকে চেষ্টা করি কিছুটা হলে বোঝানোর জন্য। এটা আমরা সবসময় করে যাচ্ছি। আর আরো কিছু দেখা যাচ্ছে যে আমাদের যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা সাধারণত চিপস খেতেই চাবে, বিভিন্ন ধরনের যে চকলেট গুলো আছে চকলেট গুলো খেতে চাবে। সব চকলেটই যে খারাপ তা কিন্তু না। তো আমি সেই জন্য বলি যে চকলেট খাবে, কিন্তু কোন জিনিসটা ভালো সে ভালোটা খাওয়া উচিত। আর সব জিনিস যে খারাপ তাও কিন্তু না, কিন্তু ব্যাপারটা হলো এখানে ভালো একটা জিনিস খেতে হবে এবং কোন জিনিসটা খাওয়া উচিত এবং কোন জিনিসটা খাওয়া উচিত না, আমরা সেই জিনিসটাই তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করে থাকি। এবং সেটা তো আমাদের যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে বাংলাদেশের অনাচে কানাচে সব জায়গায় আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন কিছুদিন আগে আমাদের বিশ্ব ক্যান্সার দিবস হয়েছে, সেখানে কিন্তু আমরা একটা প্রোগ্রামে বলে গিয়েছি, স্যার হয়তো সেটা আমাদের সম্পর্কে স্যারের ধারণাটা একটু নাই, যে আমরা শুধু কৃষক পর্যন্ত কাজ করি। এটা শুধু মানে স্যারকে ইনফর্ম করার জন্য বলছি যে কৃষক কিভাবে খাদ্য উৎপাদন করবে, সে খাদ্যে কি ধরনের ভেজাল থাকতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা করে যাচ্ছি। কিভাবে পোল্ট্রি চাষ হবে, কিভাবে মৎস্য চাষ হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা করে যাচ্ছি। তার মানে আমরা কিন্তু একদম সেই গ্রাম গঞ্জে রূপ পর্যায়ে পর্যন্ত কাজ করে যাচ্ছি, যে কিভাবে আমরা খাদ্য তৈরি করতে পারি এবং কিভাবে আমরা সেই খাদ্য খেতে পারি, যাতে আমরা কিছুটা হলে রক্ষা পেতে পারি। যেমন আমরা একটা হিসাব করে রেখেছি যে প্রতি ফ্যামিলিতে যদি আমরা এখন অ্যাওয়ারনেস না করি, তাহলে প্রতি ফ্যামিলিতে 2030 সালের ভিতরে একজন করে ক্যান্সার পেশেন্ট তৈরি হবে। তো এটা থেকে রক্ষা করতে হলে কি করতে হবে, আমাকে অ্যাওয়ারনেস অবশ্যই তৈরি করতে হবে, সেটি সব পর্যায় থেকে। সাধারণত দেখা যাচ্ছে আমাদের যারা ডাক্তার আছেন আসলে তারা কি ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু তারা কিন্তু কাউন্সিলিংও করতে পারেন না, তারা কিন্তু অ্যাওয়ারনেসটাও করতে পারেন না। কেন পারেন না? কারণ তাদের হাতে কিন্তু এই পর্যাপ্ত সময়টা নাই, তারা প্রচন্ড বিজি থাকেন। তো সেই জিনিসটা কিন্তু আমরা করে যাচ্ছি। দেখা যাচ্ছে আমরা কিন্তু একটা পেশেন্টের যখন অসুস্থ হয়ে পড়ছি তখন কিন্তু আমরা তাকে কাউন্সিলিং করছি। আমরা মেডিকেল হসপিটাল গুলো সেই শিশু বাচ্চাকে গিয়ে কাউন্সিলিং করছি, শিশুর মাকে কাউন্সিলিং করছি, শিশু বাবাকে কাউন্সিলিং করছি, যে আপনার বাচ্চার এখন ক্যান্সার হয়েছে, এই বাচ্চাকে আসলে কি খাওয়াবেন আপনি এবং কিভাবে তার লাইফস্টাইলটা করবেন, এই জিনিসগুলো আমরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে একটা শিশু যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে, হাঁটাচলা করে, ঘরে যদি বসে না থাকে, খেলাধুলা করে, সে অনেকটা ভালো থাকবে। আমরা কিন্তু সেই জিনিসগুলো শিশুকে বোঝানোর চেষ্টা করি, শিশুর বাবা মাকে বোঝানোর চেষ্টা করি, এবং সব জায়গায় কিন্তু এই কাজগুলো আমরা রীতিমতো করে যাচ্ছি দীর্ঘদিন পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য, আপনাদেরকে স্যালুট। এইরকম কাজ আপনারা মানে অক্লান্ত ভাবে করে যাচ্ছেন, এটি আসলে একটি বিরল দৃষ্টান্ত। এভাবে যদি সবাই এগিয়ে আসে, আমার মনে হয় যে
এই বাংলাদেশটি হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আমরা একটু চলে যেতে চাই মোহাম্মদ কামাল হোসেনের কাছে। আমরা লক্ষ্য করি যে যারা ক্যান্সারে আক্রান্ত তারা শারীরিকভাবে কিছুটা হলেও দুর্বল অবস্থায় থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম থাকে, ইমিউনো কম্প্রোমাইজড। আপনি কি মনে করছেন যে তারা মেইন স্ট্রিমের বাচ্চাদের মতন পড়ালেখা, সামাজিক কাজ থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক চাকরি, এই বিষয়গুলোর সাথে কি অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত হতে পারে, না কোনো সীমাবদ্ধতার জায়গা তাদের রয়েছে? আমরা উত্তরটি নিব, তবে তার আগে একজন দর্শকের কে যুক্ত করতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকের এই আয়োজনে। আপনার পরিচয় দিয়ে প্রস্তুতি রাখুন। আচ্ছা, আমি হচ্ছে ঢাকা থেকে মুন্না বলছিলাম। আর একটু জোরে বলতে হবে বন্যা। হ্যালো, আমি ঢাকা থেকে মুন্না বলছিলাম। হ্যাঁ, বলুন। জি, আমার আসলে প্রশ্ন হচ্ছে, আমি রাষ্ট্রপতিকে আসলে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আসলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, শিশুদের ক্যান্সার, সেই বিষয়টাকে নিয়ে রাষ্ট্রপতি আসলে এই ধরনের অনুষ্ঠান, সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করছে। তার জন্য আসলে প্রথমে ধন্যবাদ জানাতে রাষ্ট্রপতিকে। তো আমার আসলে বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে একটা বিষয় জানার আছে, যেটা হচ্ছে যে আমরা শিশুদের ক্যান্সারের কথা বলছি, পাশাপাশি হচ্ছে বড়দের ক্যান্সারও কিন্তু এখন বৈশ্বিকভাবে এবং বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ পরিবেশের যে খারাপ একটা পরিস্থিতি, এবং হচ্ছে আমরা খাবার দাবার যে ভেজাল খাচ্ছি, এই সামগ্রিক বিষয়, এবং আমাদের শিশুরা হচ্ছে যে ঠিকমতো খেলাধুলা করতে পারছে না, পর্যাপ্ত মাঠের ব্যবস্থা নেই, এই সবকিছু মিলিয়ে আমরা কিন্তু ক্যান্সার নিয়ে কথা বলছি, কিন্তু এটার অন্তরালে যে আসলে যে বিষয়গুলো কাজ করছে, যেগুলোর কারণে আমরা আসলে দিনকে দিন আসলে যে ক্যান্সার প্রতিরোধের যে আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনার মানে প্রশ্নের তাৎপর্যটা বুঝতে পেরেছি। আপনার থাকুন আমাদের সাথে, নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আমার যে প্রশ্নটি ছিল যে যারা ক্যান্সারে আক্রান্ত, দোজ হু আর ক্যান্সার সার্ভাইভার ইন কেস অফ পেডিয়াট্রিক্স, শিশুদের মধ্যে তারা কি মেইন স্ট্রিমের বাচ্চাদের মতন পড়ালেখা এবং অন্যান্য স্বাভাবিক কাজ করতে পারছে? আমাদের বুঝতে হবে যে, কারণ আসলে প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনারা জানেন যে আমাদের দেশের ছেলে মেয়েদের যারা আক্রান্ত আছে তাদের কথা বাদই দিলাম, যারা আক্রান্ত না তারাও কিন্তু ঘরের ভিতরে এই আমাদের ফার্মের মুরগির মতো, আপনি জানেন যে তারা ওখানে থেকে থেকে এমন একটি অবস্থা সৃষ্টি হয় তাদের, যে তারা নিজেরা এই এই জাতীয় রোগকে লালন পালন করে। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে, এই যে যেসব গার্জিয়ানরা এই ছেলে মেয়েদেরকে খেলাধুলার মধ্যে নিয়ে আসে না, আমি একটি রাষ্ট্রীয় ফেডারেশনের সাথে জড়িত, যে ফেডারেশনের নাম হচ্ছে উশু ফেডারেশন। এটা চাইনিজ মার্শাল আর্ট, চাইনিজদের একটি একটা ঐতিহাসিক খেলা, যে খেলাটি খেললে পরে মানুষের মেধা মনন থেকে শুরু করে শারীরিক এবং মানসিক এই বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে সাহস যোগায়। তো আমরা এই কাজটি প্রত্যেকটি স্কুলে স্কুলে করে থাকি, যাতে করে এই যারা আক্রান্ত রোগী আছে এবং তারা তারা আমাদের সাথেও সম্পৃক্ত হয় এবং তাদেরকে আমরা মাঠে নিয়ে আসার চেষ্টা করি। আমাদের ফেডারেশনের মূল কাজ হচ্ছে যে, এটা রাষ্ট্রীয় ফেডারেশন, রাষ্ট্র কিন্তু এখন নানান ভাবে চেষ্টা করছে যে আমাদের, আপনি জানবেন যে আমাদের কিন্তু এখন 70% প্রজন্ম যাদের বয়স 15 থেকে প্রায় 70-এর কাছাকাছি, তারা এখন আমরা কিন্তু জনসংখ্যা তাত্ত্বিক একটি বোনাস কাল অতিক্রম করছি। এই সময়টায় যদি আমাদের এই শিশুদেরকে আমরা শুধু ক্যান্সার কেন, নানান রকম আমরা যে কোনো রোগের এখন যদি আমরা একটু তাদেরকে কাউন্সিলিং করি, তাহলে তারা অনেক রোগ থেকেই রক্ষা পাবে। তবে আমি যেটা মনে করি যে ক্যান্সারের যারা আক্রান্ত হয়ে যায় তাদের পাশে আমরা দাঁড়াই এবং তাদেরকে মানসিকভাবে তাদেরকে আমরা করি যে তোমরা এটা ডায়াবেটিক যেরকম একটি নিরাময়যোগ্য ব্যাধি, এটাও কিন্তু তাই। এবং গার্জিয়ানকে বারবার বুঝাবার পরে ওরা যখন বুঝে যায়, তখন আমরা ওদেরকে মূল ইয়েতে নিয়ে আসি, ওরা বাচ্চাদের নিয়ে কিন্তু আবার মাঠে চলে আসে। এবং আমরা বলি প্রকৃতির সান্নিধ্য এদেরকে নিয়ে যেতে হবে। প্রকৃতি যে এদেরকে কতটা সহায়তা করে এটা সম্পর্কে আমরা কিন্তু তাদেরকে জ্ঞান দেই। আর
খাওয়া দাওয়া আমাদের দেশে তো আপনি জানেন, এই জন্য আমরা কৃষকদের নিয়ে কাজ করছি। কৃষকদেরকে বোঝাবার চেষ্টা করছি যে আপনি যে পণ্যটি উৎপাদন করবেন এই পণ্যটি যেন রাসায়নিক সার দিয়ে না হয়, এটা জৈব সারের ব্যবহারটা যেন আপনারা বাড়িয়ে দেন। এবং পোল্ট্রি খামারদের বলছি যে ডিমটি উৎপাদন করেন সেই ডিম এবং ওই মুরগিদেরকে ট্যানারির বর্জ্য দিয়ে যে খাবার তৈরি করা হয় এই খাবারটি যেন ওই মুরগিদের না খাওয়ায়। আমরা কিন্তু এই যে একদম আমরা রুটে চলে যাচ্ছি এবং এইটি আমরা আরো চাই যে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন এখানে কৃষি মন্ত্রী আছেন। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার পরিচয় দিতে। যে আমি রেফা ইসলাম মোহাম্মদ বিবাহ বলছিলাম। একটা ছবি ছিল একজন গর্ভবতী মা যখন স্তন্য ক্যান্সার আক্রান্ত হয়, তখন বেবি যখন তার দুধ পান করে সেক্ষেত্রে কি বেবি ক্যান্সারটি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আমি হুমায়ুন স্যারের কাছে প্রশ্নটি করলাম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, সুন্দর একটি প্রশ্ন করার জন্য। ধন্যবাদ। প্রশ্নটা আমাদের সারি দিবে, তারপর আমি বলছি। আসলে ক্যান্সার কোনো স্বচ্ছীয় রোগ নয় যে সেজন্য দুধ পান করলে যা ক্যান্সার হতে হবে এরকম না। ক্যান্সার একদম কোনো স্বচ্ছীয় রোগ না। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দর্শক। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার করিম স্যারের কাছ থেকে জানবো সর্বশেষ উত্তরটি, কারণ আমরা অনুষ্ঠান একেবারে শেষ ভাগে চলে এসেছি। স্যার, আপনি যেমনটি শুনছিলেন যে আমাদের দর্শকদের অনেক কিছু জানবার আগ্রহ। একটু আগে যে দর্শক প্রশ্ন করলো যে ব্রেস্ট ক্যান্সার। ধন্যবাদ। হ্যাঁ, ব্রেস্ট হ্যাঁ, ক্যান্সার আমি কোশ্চেন শুনেছি। হ্যাঁ, ধন্যবাদ। অলরেডি হুমায়ুন সাহেব বলেছেন আসলে এটাই আমাদের টার্গেট, এই শিশু ক্যান্সার দিবস উদযাপনের এটাই টার্গেট যে কিছু কুসংস্কার রয়েছে সেগুলো থেকে যেন মানুষ দূরে থাকতে পারে ক্যান্সার সম্পর্কে। এবং ক্যান্সার যে বাচ্চাদের হয় এবং বাচ্চাদের হলে চিকিৎসা আছে, চিকিৎসা বাংলাদেশে আছে, ভালো চিকিৎসা বাংলাদেশে আছে, এখানকার বাচ্চারা চিকিৎসাতে ভালো হচ্ছে এবং তাদের সামনে বাচ্চারা যারা ভালো হয়েছে তাদের পারফরমেন্স দেখানো, তাদের সাথে তাদের সামনে সামনে আলোচনায় সামনে রাখা এবং তাদের সাথে তাদের সংস্পর্শে আসা, এই জিনিসগুলোর মাধ্যমে ক্যান্সারের অ্যাওয়ারনেস। এবং এটা আমরা আপনি ভালোই জানেন যে আপনি সেদিনের প্রোগ্রামে আমাদের সহযোগী আছেন। আমার মনে হয় যে রাজ টিভি এবং ডক্টর শিব তারাও এই প্রোগ্রামে অংশীদারিত্ব নিয়েছেন। তারা আশা করি তাদের মাধ্যমে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া তাদেরকে আমি ইনভাইট করেছি, তাদের মাধ্যমে আমরা সবাইকে এই মেসেজটাই দিতে চাই যে বাচ্চাদের ক্যান্সার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এইসব কুসংস্কার, যেমন একটা বললেন যে বাচ্চা মার দুধটা খেতে পারবে কিনা, রাইটলি সেইড যে এটা এটা এইভাবে সংস্পর্শে ছড়ায় না বা দুধের মাধ্যমে ছড়াবে না, এটা অন্যভাবে ক্যান্সার গুলো হয়ে থাকে। আরেকটা জিনিস যে আপনি এর আগে প্রশ্ন করেছেন স্কুলিং এর ব্যাপারে, আসলে এই প্রশ্নটা সরাসরি অ্যান্সার করা যায়। আসলে বাচ্চাদের যারা ক্যান্সার আক্রান্ত তাদের মোস্ট অফ দি বাচ্চা তাদেরই হলো ভালো পারফরমেন্স করে থাকে স্কুলে। আমাদের প্রচুর বাচ্চা রয়েছে এই মুহূর্তে, যেমন আমাদের একজন ডক্টর, তারা সে আমাদের পেশেন্ট ছিল, সে মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পরে এখন জাপানে জাস্ট পিএইচডি করেছে, পিএইচডি শেষ করেছে জাস্ট 2 উইকস এগো। এছাড়াও আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং স্কুলের স্টুডেন্ট প্রচুর বাচ্চা আছে, তারা তাদেরকে আমরা হাজির করতে পারতাম কিন্তু আমরা করোনার জন্য আমরা বাইরে, ঢাকার বাইরে যারা আছে তাদেরকে আপাতত এবার আনছি না। গতবারে অনেকে ছিল বা অনেকে পরীক্ষার্থী, ইভেন এই সময়টা এসএসসি পরীক্ষার্থী হিসাবে গত বছর 4 জন ছিল যারা ক্যান্সার আক্রান্ত, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি। কাজেই বাচ্চাদের যে স্কুলিং হবে না, এটা স্কুলে তারা ভালো পারফর্ম করে। আর আমাদের চিকিৎসাটা জানেন, ব্লাড ক্যান্সার চিকিৎসা 4 বছর ধরে চলে, কিন্তু প্রথম ফেজে যেটা ইন্টেন্সিভ চিকিৎসা হয় সে সময় আমরা কিছু স্কুলিং নিষেধ করি। তাদের যখন মেইনটেনেন্স ফেজে যায় তখন তারা সহনীয় পর্যায়ে চিকিৎসাও পায় এবং তারা স্কুলে যেতে পারে, তারা পড়ালেখা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারে। আর আরেকটা জিনিস আমি বলে শেষ করতে চাচ্ছি আমার বক্তব্য, যেটা ক্যান্সারের এই বাচ্চাদের ক্যান্সার বা বড়দের ক্যান্সার, এই ডক্টররা তো ক্যান্সারের চিকিৎসা নিয়ে এই রোলটা প্লে করছে, পাশাপাশি আসলে এটা টিম ওয়ার্ক মানে চিকিৎসক, নার্স এবং সোশ্যাল ওয়ার্কার সবারই এটা হ্যান্ডস দেওয়ার দরকার রয়েছে। যেমনটি করছেন হুমায়ুন সাহেব বলছেন, যেমন ওরা ওইভাবে হেল্প করছেন, আমি ওনাদের পার্টিসিপেশন আরো বেশি আশা করবো, সো দ্যাট যারা এই আক্রান্ত বাচ্চা বা মায়েরা বাবারা এই হতাশ হয়ে আছেন তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া যায়। দরকার হলে তাদেরকে তাদেরকে অন্য সাপোর্টও দেওয়া যেতে পারে। আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে যেসব বাচ্চাদের চিকিৎসা করি তাদের কিছু প্যারেন্টস অর্গানাইজেশন আছে,
আপনি জানেন ক্যান্সার চাইল্ডহুড ক্যান্সার ইন্টারন্যাশনাল যেটা প্যারেন্টস অর্গানাইজেশন, এটা কিন্তু মূল স্কিম যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ পেডিয়াট্রিক অনকোলজি অর্থাৎ শিশু ক্যান্সারের যে হাইয়েস্ট অথরিটি পৃথিবীতে, তাদের একটা অ্যালাইড একটা সোসাইটি, তারা কিন্তু ক্যান্সার বাচ্চাদের এরকম প্যারেন্টাল সাপোর্ট এইগুলো দিয়ে থাকে, এবং এই যে সংস্কার কুসংস্কার দূর করা, সচেতনতা বৃদ্ধি করা, আদার সাপোর্ট গুলো দিয়ে থাকে। দরকার হলে ডাক্তারদের হেল্প করে, যে ডাক্তারদের কোনো ফিনান্সিয়াল যেখানে ম্যাটার্স আছে সেখানে তারা অর্থ কালেক্ট করে তারা ওই জিনিসগুলো যে ডক্টরের হাতে দেয়, যে তোমরা এইটা ইয়ে করো, যে আরো গো অন ফার্দার রিসার্চ, যে কোন যেসব ইস্যুগুলো মনে হচ্ছে যে সমস্যাগুলো সমাধান নাই, সেই সমস্যার সমাধানের জন্য তারা এই অর্থগুলো ব্যয় করে থাকে। পৃথিবীতে অনেক জায়গাতেই আছে। আমাদের দেশে আমরা এই রিসার্চের জায়গায় পিছিয়ে আছি, কারণ আমাদের সেই সামগ্রিকভাবে ওই রকম অর্থ আমাদের সংকলন হয় না। তবে আমরা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থাপনাটা আল্লাহর রহমতে আমরা মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আসতে সক্ষম হচ্ছি। এবং চিকিৎসা না, শুধু ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট দুটি। কিন্তু আমাদের যে ল্যাকিং বিহাইন্ড আমরা আছি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেইখানে, এবং আদার সাপোর্ট গ্রুপ এইটা তৈরি হলে আমরা ওদের বাইরের সাথে কম্পিট করতে পারবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। সেই সাথে আপনার একটু অনুভূতি জানবো, আজকে বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন কেমন লাগলো, একটু যদি আপনার অনুভূতিটা আমাদেরকে প্রকাশ করেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এসব আলোচনা আমরা বললাম যে এটা শিশু ক্যান্সার দিবস, বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে আলোচনা অবশ্যই একটা পর্যায়ে নিয়ে যাবে মানুষের মধ্যে। এই যত মেসেজ যত ভাবে যাবে, এবং ততই মঙ্গল, ততই উপকারে আসবে। এবং প্রিন্ট মিডিয়াতে মাল্টিপল রোল বিভিন্নভাবে তারা সাহায্য করতে পারে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া। এবং সেই হিসাবে আমি এই প্রোগ্রাম আয়োজন করার জন্য রাষ্ট্রীয়কে অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং সাপোর্ট দেওয়ার জন্য বিশ্ব ক্যান্সার সোসাইটি, তাদের হুমায়ুন কবির এবং সেক্রেটারি সাহেবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমার মনে হয় যে আপনারা যেটা কাজ শুরু করেছেন, বেটার ফর দি বেটারমেন্ট অফ দি চিলড্রেন অ্যাজ ওয়েল এজ এন অ্যাডাল্ট, এবং তাদেরকে এটা সত্য যে অ্যাডাল্টের বাচ্চাদের না হলে অ্যাডাল্টের বড়দের ক্ষেত্রে এসব খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ, তাদের খাদ্য ভেজাল, এসব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এবং ইনফেকশন, ড্রাগ এডিক্টে যারা আছে তাদের ইনফেকশনের মধ্যে হেপাটাইটিস বা আদার গুলো আসে, সেখানে ক্যান্সারে ভুগতে থাকে, লিভার ক্যান্সার এবং কোরোনিক ক্যান্সার, এসব ক্যান্সারে ভুগতে থাকে। কাজে এইসব অ্যাওয়ারনেস অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এগুলো অ্যাওয়ারনেস তৈরি করা এবং প্রিভেন্ট করার জন্য যৌক্তিক ভাবে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং নিশ্চয়ই আগামী 15 তারিখে আপনার যে মেগা প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটির শুভকামনা করছি যাতে সফলভাবে সম্পন্ন হয়, এবং আমরা সামগ্রিকভাবে চেষ্টা করব যে একটি শিশু ক্যান্সার মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য, যেখানে প্রত্যেকটি শিশুর মুখেই থাকবে হাসি, থাকবে না কোনো ম্লান মুখ। তো আমরা এই পর্যায়ে তুলে যেতে চাই আমাদের সম্মানিত দুজন স্টুডিও গেস্ট, সৈয়দ হুমায়ুন কবির এবং মোহাম্মদ কামাল হোসেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত থাকবার জন্য, এবং নিশ্চয়ই প্রত্যাশা রাখবো যে আপনাদের যে সামাজিক কাজের একটি প্রয়াস হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, এই ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের কার্যক্রম সামনের দিকে আরো বেগবান হবে, সেই শুভ কামনা আপনাদের জন্য রইল। ধন্যবাদ রাষ্ট্রীয়কে, ধন্যবাদ জি, থ্যাংক ইউ ধন্যবাদ। থ্যাংক ইউ রাষ্ট্রীয়কে এবং আজকের যে সঞ্চালক অত্যন্ত চমৎকার ভঙ্গিতে সুন্দরভাবে উপস্থাপন করেন। আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সৈয়দ হুমায়ুন কবির, মোহাম্মদ কামাল হোসেন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ করিম স্যার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ ভাগে চলে এসেছি। আমরা যে স্লোগানটি ছিল, আমার মনে হয় সর্বশেষ একজন দর্শক ছিল। প্রিয় দর্শক, নেক্সট পর্বে হয়তো আপনার প্রশ্নটি দিতে পারবো। আমরা একটি বিষয় জানাতে চাই যে আজকে যারা শিশু তারাই কিন্তু আগামী দিনের এই দেশ গড়ার কারিগর, তাদের হাতেই কিন্তু আগামী পৃথিবী। অতএব এই পৃথিবীটা যাতে মানে কি বলবো যে ভেজাল মুক্ত থাকে, এই পৃথিবীটা স্বাস্থ্যবান একটি পৃথিবী, যে পৃথিবীতে কোনো ক্যান্সার থাকবে না, কোনো রোগ ব্যাধি থাকবে না, সেটার জন্য যে প্রান্তিক পর্যায়ে যে কাজগুলো রয়েছে, অর্থাৎ খাদ্যের যে ভেজাল, কৃষকদের যে কৃষি কাজ, মৎস্য খামারি যারা রয়েছেন তাদের মাছ তারা যে উৎপাদন করছে, এবং সেই প্রত্যেকটি খাবারের যাতে কোনো ভেজাল না থাকে, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমরা গর্ব সুন্দর একটি পৃথিবী, যে পৃথিবীতে থাকবে না কোনো ক্যান্সারের রোগী, যে পৃথিবীতে থাকবে শুধু
নির্মল হাসি শিশুদের মুখে। সেরকম একটি শুভ দিনের প্রত্যাশা আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন।